স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আফসানা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তোমরা কি আমার শুনতে পাচ্ছ কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাইলে ভালো। গত ক্লাসটা কি করেছিলা? স্যার, একটু সাউন্ড হচ্ছে আপনার ওখান থেকে। হ্যালো। জি স্যার। স্যার, সাউন্ড আমরা শুনতে পাচ্ছি। সাউন্ড কি বন্ধ হয়েছে? জি স্যার, বন্ধ হয়েছে। ওকে, ফাইন। যেটা বলতেছিলাম, যে গত যে ক্লাসটা করেছি তোমাদেরকে হিসাব চ্যাপ্টারের, সেই ক্লাসটা কি তোমরা করেছো দুজনেই? জি স্যার, শুরুতে একটু করেছিলাম, তারপর নেট প্রবলেমের জন্য আর করতে পারিনি স্যার। তো এরপরে তো আমি তোমাদের গ্রুপে এই ক্লাসটা আপলোড দিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকে তো নিশ্চিত দেখার সুযোগ হয়েছিল। মানে আমি বলতে চাচ্ছি, আমি যদি শুধু ক্লাসটা করে এগিয়ে নিয়ে যাই, শেষ করে ফেলি, তাহলে তো হবে না, তোমাদেরকে পারতে হবে। আমি চাই যে তোমরা যেন পারো এবং তোমরা যেন অঙ্কটা করতে পারো, শিখো। আর শুধু আমি শেষ করে কোনো লাভ নেই, তোমাদেরকে শিখিয়ে যদি শেষ করতে পারি তাহলে লাভ হবে। এই জন্য আমি চাচ্ছি যে তোমরা যেন প্রথম ক্লাসগুলো, যে কোনো অধ্যায়ের প্রথম ক্লাসগুলো যেন ভালো করে তোমরা করতে পারো। সাবিকুন নাহার আসছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছো সাবিকুন? জি স্যার, ভালো। ওকে, ফাইন। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে কথাটা বলতেছিলাম, যে গত ক্লাসে আমরা হিসাব চ্যাপ্টারে কিছু কথা আলোচনা করেছিলাম। হিসাবের শ্রেণী বিভাগ, হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়, এবং কোনটা কোন ধরনের হিসাব, এরকম কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে একটা ক্লাস আমি করেছি। তো তোমরা যেহেতু এই ক্লাসটা, আমি চাচ্ছি যে ওইটা ভালো করে পারতে হবে। যারা ওই ক্লাসটা ভালো করে পারবা, তারাই সামনে হিসাবের বিষয়টা সহজে
বুঝবা এবং উপস্থাপন করতে পারবা। এই জন্য আমি সেই ক্লাসটা একটু রিভিউ করতে চাই তোমাদের সাথে আজকে। তোমরা যারা গত ক্লাসটা করেছো এবং ইউটিউবে দেখেছো, তোমাদের মেসেঞ্জার গ্রুপেও ক্লাসটা শেয়ার করা আছে। যারা দেখো নাই তারা অবশ্যই আরেকবার দেখে নিবা। আমার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কে বলতে পারবা, বলো দেখি একজনে। আধুনিক 5 ভাগে ভাগ করা হয়েছে। 5 ভাগে ভাগ করা হয়েছে, ভেরি গুড। হ্যাঁ আনিশা, 5 ভাগে ভাগ করা হয়েছে। কি কি সেটা কি তোমার মনে আছে? স্যার কয়েকটা মনে আছে। বলো দেখি। বলো দেখি। সাবিকুন্না আর বলতে পারবা? স্যার আমি বলি সম্পদ, হ্যাঁ, দায়, সম্পদ, মালিকানা সত্ত্ব, আয় ও ব্যয়। আয় ও ব্যয়, ভেরি গুড, এই তো হয়েছে। হ্যাঁ, সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। ওকে ফাইন, ধন্যবাদ। আচ্ছা সাবিকুন্না, তুমি বলো তো, সনাতন পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সনাতন পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? স্যার আমি বলি। আফসানা বলবা, বলো। স্যার 3 ভাগে। 3 ভাগে, ওকে ফাইন। বলো তো কি কি, দেখো মনে আছে কিনা। ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক হিসাব, নামিকবাচক হিসাব। নামিক হিসাব, নামিক বাচক বলা যায় না, নামিক হিসাব বললেই হয়। ভেরি গুড, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ হয়েছে তোমার। সম্পত্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব, নামিক হিসাব। তো এই যে দুই প্রজন্মের, মানে একটা সনাতন মানে পুরাতন, আর একটা আধুনিক মানে বর্তমান। তো এই আধুনিককে বলা হয় আমেরিকান আমেরিকান পদ্ধতি ও সিস্টেম বলা হয়। আচ্ছা, তো যেহেতু আধুনিকে হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে, তো তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, 5 ভাগের হিসাবের মধ্যে সম্পদ হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা কি? সম্পদ হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা কি? স্যার সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ডেবিট হয়, আর যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়। ফাইন, ভেরি গুড, ভেরি গুড। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, আর হ্রাস পেলে ক্রেডিট হবে। অসংখ্য ধন্যবাদ। বলো তো দায়ের বেলায় এটার নিয়মটা কি? দায়ের বেলায় কে বলতে পারবা, দায় বলো। যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর হ্রাস পেলে হচ্ছে ডেবিট। ডেবিট, থ্যাংক ইউ সাবিকুন, একদম কারেক্ট। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় হ্রাস পেলে হয় ডেবিট। ফাইন, স্যার তখন যে কোয়েশ্চেন আস্ক করছিলেন আমার ড্যাডি একটু নেটে প্রবলেম হচ্ছিল তো তাই বলতে পারি নাই। সমস্যা নেই, এখন খেয়াল করে দেখো। হ্যাঁ, বলো আয়ের বেলায় ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা কি? স্যার আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর হ্রাস পেলে হচ্ছে ডেবিট। ডেবিট। আর ব্যয়ের বেলায়? ব্যয়ের বেলায় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট। ক্রেডিট, ওকে ফাইন। আর মালিকের সত্যটা তোমরা অন্য আরেকজন বলো। সাবিকুন তো অনেকগুলো বলেছে, সবগুলোই হয়েছে, ধন্যবাদ। মালিকের সত্যের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা বলো। স্যার মালিকানা সত্ত্বে মালিকানা বৃদ্ধি পেলে ক্রেডিট, বলো। হ্রাস হ্যাঁ, পেলে। হ্রাস পেলে ডেবিট, ওকে ফাইন, ধন্যবাদ। তো এইভাবে এই হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়টা যদি তুমি করতে পারো, ডেবিট ক্রেডিট নির্ণয়টা যদি করতে পারো, তাহলে তোমার জন্য সামনে যে কাজ, আমাদের অ্যাকাউন্টিং এর রেকর্ডিং প্রসেস যেটাকে বলা হয়, লিপিবদ্ধকরণ প্রক্রিয়া, মানে যেখান থেকে হিসাব বিজ্ঞান মানে হিসাব লেখা শুরু হয়, জাবেদা থেকে, জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়, মানে লেনদেনের কার্যক্রম শুরু হয়। তো এই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারলে তোমার জাবেদা করা একেবারেই সহজ হয়ে যাবে তোমার জন্য। জাবেদা করা একদম ইজি হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং এটা তোমাদের পারতে হবে। আচ্ছা, তোমাদের মধ্যে আরেকজন বলো যে নামিক হিসাবের বেলায়, মানে সনাতন পদ্ধতিতে নামিক হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা কি? নামিক হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা বলতে পারো?
ব্যয় বা খরচ হলে হচ্ছে ডেবিট, ডেবিট, আর আয় বা লাভ হলে ক্রেডিট। ক্রেডিট। ক্রেডিট, ওকে ফাইন, ভেরি গুড। ব্যয় বা খরচ হলে হবে ডেবিট, আয় বা মুনাফা বা আয় বা লাভ হলে সেটা হবে ক্রেডিট। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর ব্যক্তিবাচকের বেলায় কি হবে সেই নিয়মটা? ব্যক্তিবাচকের বেলায় ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা কি যদি মনে থেকে থাকে তাহলে বলো। স্যার গ্রহীতার হিসাব ডেবিট, আর হচ্ছে দাতার হিসাব দাতার হিসাব ক্রেডিট। ক্রেডিট, ফাইন, ভেরি গুড। গ্রহীতা হইলে ডেবিট আর দাতা হিসাব হইলে হবে ক্রেডিট। সম্পত্তিবাচকের বেলায় স্যার সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, ফাইন, ভেরি গুড। এই তো ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম। এই জিনিসগুলো যদি যারা পারবা তাদের জন্য অঙ্ক করা খুবই সহজ হয়ে যাবে, জাবেদা করা সহজ হয়ে যাবে। আর যারা জাবেদা করতে পারবা, জাবেদা যারা ভালো করে পারবা, তাদের জন্য পরের কাজগুলো কোনো ব্যাপারই না। খতিয়ান, দেওয়া, মিল, নগদান বা পরবর্তী যত কাজ আছে সেই কাজগুলো করা একেবারেই সিম্পল। আর জাবেদা করার জন্য প্রথম কাজ হচ্ছে যে তোমাদেরকে আমি তৃতীয় অধ্যায়ে আলোচনা করার সময় তোমাদের শিখিয়েছি লেনদেন চিনা। আমাদের প্রথম কাজ হচ্ছে লেনদেন চিহ্নিত করা, লেনদেন চিনা। লেনদেন যখন চিনতে পারবা তখন তুমি সেখান থেকে হিসাব খাত নির্ণয় করবা। এরকম যে হিসাব খাতগুলো এখন যেটা বের করেছো, ওইখানে কোনটা আয় হিসাব, কোনটা ব্যয় হিসাব, কোনটা সম্পদ হিসাব, কোনটা দায় হিসাব, হিসাব খাত বের করবা। হিসাব খাত বের করে তোমাকে চিন্তা করতে হবে যে এই লেনদেন দ্বারা এই হিসাব খাতগুলোর কি প্রভাব পড়েছে। সম্পদ বৃদ্ধি পেয়েছে না দায় বৃদ্ধি পেয়েছে, নাকি আয় ব্যয় হ্রাস বৃদ্ধি হয়েছে। তো যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে আমরা সম্পদকে ডেবিট করব, যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে ব্যয়কে ডেবিট করব, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট করব, হ্যাঁ, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট করব, মূলধন বা মালিকের সাথে বৃদ্ধি পেলে ক্রেডিট করব, হ্রাস পেলে ডেবিট করব। এইভাবে ডেবিট ক্রেডিট দুইটা পক্ষকে যখন আমরা চিহ্নিত করতে পারবো, চিহ্নিত করেই আমরা জাবেদায় লেনদেনটাকে লিপিবদ্ধ করব। লেখার নিয়ম হচ্ছে জাবেদের মধ্যে আমরা প্রথম ডেবিট পক্ষ লিখব, তারপরে ক্রেডিট পক্ষ লিখব। জাবেদের মধ্যে প্রথম লিখবো ডেবিট পক্ষ, তারপরে লিখবো ক্রেডিট পক্ষ। লিখতে পারলেই তোমার জাবেদা লেখা হয়ে যাবে। আশা করি তোমরা ইনশাল্লাহ পারবা। তোমরা অনেক ভালো তোমাদের পড়াশোনা করেছো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা পিছনে ক্লাসগুলো বলতে পেরেছো। ইনশাল্লাহ এইভাবে আমরা সামনে এগিয়ে যাব। তো আজকের ক্লাসে দেখো আমি তোমাদের এই জিনিসগুলো এখানে গত ক্লাসও দেখিয়েছি, আজকে আরেকবার দেখাচ্ছি, কারণ আমি এই জিনিসটা বারবার জোর দিচ্ছি। এই জন্য তোমাদের পরবর্তী কাজ পারতে হলে এটা ভালো করে পারতে হবে। তো তোমরা সবাই মুখে মুখে বলতে পেরেছো, এই জন্য আমি শুধু স্লাইডগুলো দেখিয়ে যাচ্ছি তোমাদেরকে। এখানে সনাতনের 3 ভাগে লেখা আছে। ব্যক্তিবাচকের বেলায় গ্রহীতার হিসাব ডেবিট, দাতার হিসাব ক্রেডিট। সম্পত্তিবাচকের বেলায় সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। নামিক হিসাবের বেলায় ব্যয় বা খরচ হলে ডেবিট, আয় বা লাভ হলে ক্রেডিট। আধুনিকেও সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। দায়ের বেলায় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। মালিকানা সত্ত্বের বেলায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আয়ের বেলায় হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। আমি ডেবিট পক্ষটাকে আগে লিখেছি, ক্রেডিটটাকে পরে লিখেছি। জাবেদার সময় তোমাদের এই কাজটা করতে হবে যে যেটা বৃদ্ধি পাবে সেটাকে তুমি মানে ডেবিট পক্ষটাকে তুমি আগে লিখবা আর ক্রেডিট পক্ষটাকে তুমি পরে লিখবা। তো দেখো এখানে গত ক্লাসেও এই হিসেবগুলো নিয়ে তোমাদের সাথে আমি কথা বলেছি। এখানে অনেকগুলো হিসেবের নাম আমি লিখেছি, তোমাদেরকে হোমওয়ার্কও দিয়েছিলাম। কথা ছিল তোমরা এগুলা লিখে আমাকে ইনবক্স করবা মেসেঞ্জারে প্রত্যেকে, কিন্তু তোমরা মনে হয় কেউ করনি বা হয়তো হোমওয়ার্কটা করনি। এই জন্য এই হিসাবের ব্যাপারগুলো আজকে আমি আবার তোমাদের সামনে নিয়ে এসেছি। কারণ এদি যারা এগুলো পারবা তারা রেওয়া মিল করতে পারবা। তোমরা
জাবেদা করতে পারবা। অর্থাৎ যত অঙ্ক রয়েছে সামনে সব কাজে তোমাদের সহযোগিতা হবে। বলো আমাকে, নগদান হিসাব এটা আধুনিকে কোন ধরনের হিসাব? স্যার সম্পদ হিসাব। সম্পদ হিসাব। আর বাকিরা যারা শোনো, একজনে যদি প্রশ্নের উত্তর দেয় আর বাকিরা যদি তোমরা না পারো তাহলে কিন্তু আমাকে আওয়াজ দিবা, স্যার আমি বুঝতে পারিনি বা আমি পারি না, তাহলে আমি তোমাদের শিখাবো। কেউ কিন্তু না বুঝে না পেরে চুপ থাকবা না, তাহলে কিন্তু তোমার শিখা হবে না কখনোই। ঠিক আছে? অবশ্যই বলবা যে স্যার আমি এটা বুঝতে পারিনি বা আমার এখানে প্রবলেম আছে, আমি তোমাদেরকে অবশ্যই বুঝাবো ইনশাল্লাহ। একজন বললো আর সবাই চুপ থাকলে তাহলে কিন্তু হবে না। ব্যাংক হিসাব এটা আধুনিকে কোন ধরনের হিসাব? স্যার এটাও সম্পদ হিসাব। এটাও সম্পদ হিসাব। ফাইন। আসবাবপত্র হিসাব স্যার এটাও সেম সম্পদ হিসাব। এটাও সম্পদ হিসাব। ভেরি গুড। যন্ত্রপাতি হিসাব স্যার এটাও সম্পদ হিসাব। এটাও সম্পদ হিসাব। আরেকটা জিনিস তোমাদের আমি বলে রাখছি যে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে যদি হ্রাস বৃদ্ধির কথা চিন্তা না করি, হ্যাঁ, স্বাভাবিক কথা যদি আমি তোমাদের বলি সেটা হচ্ছে সম্পদ, খরচ আর উত্তোলন। কয়টা হলো? স্যার কি কি বললেন? সম্পদ, খরচ আর উত্তোলন। তিনটা তিনটা। বলেছি। কয়টা হলো? তিনটা। নামগুলো আমি আবার বলি, সম্পদ, খরচ এবং উত্তোলন। এই তিনটা জি, স্যার। জিনিস তিনটা হিসাবের উদ্বৃত্ত সবসময় ডেবিট হয়। কি হয়? ডেবিট। ডেবিট হয়। কোন তিনটা? সম্পদ, খরচ এবং উত্তোলন। উত্তোলন। এই তিনটা অলওয়েজ কি হবে? ডেবিট। ডেবিট হবে। মানে তিনটা হিসাবের উদ্বৃত্ত ডেবিট হবে। আর হ্রাস বৃদ্ধির কথা যদি বলি, এই তিনটা জিনিস বৃদ্ধি পেলে ডেবিট হবে আর হ্রাস পেলে ক্রেডিট হবে। আর বাকি থাকলো আরো তিনটা, আয়, দায়, মূলধন। আয়, দায়, মূলধন। এই তিনটে জিনিস যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তবে স্বাভাবিকভাবে বলবো এই তিনটা জিনিসের উদ্বৃত্ত, এই তিনটা হিসেবের উদ্বৃত্ত নাম তিনটা আমি আবার বলি, আয়, দায়, মূলধন। কয়টা হলো? তিনটা। নামটি বলো তো দেখি। আয়, দায় এবং মূলধন। মূলধন। আয়, দায় এবং মূলধন। এই তিন ধরনের হিসেবের উদ্বৃত্ত অলওয়েজ কি হয়? ক্রেডিট হয়। কি হয়? ক্রেডিট। দেখো, আমি মোট 6 প্রকার হিসাবকে দুইটা গোত্রে ভাগ করে ফেলেছি। দুইটা সাইডে আমি আলাদা করে নিয়েছি, সম্পদ, খরচ, উত্তোলন। সম্পদ, খরচ, উত্তোলন। এই তিনটা অলওয়েজ ডেবিট। অলওয়েজ বলতে বুঝাচ্ছি মানে এটার ব্যালেন্স গুলো ডেবিট। অলওয়েজ ডেবিট ব্যালেন্স মানে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। ঠিক আছে। আর বাকি যে তিনটা, আয়, দায়, মূলধন, এই তিনটার বেলায় এই তিনটা অলওয়েজ ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। আর ডেবিট ক্রেডিট তিন দিনের কথা যদি বলি, এই তিনটা বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তোমরা আমার কথা বুঝতে পেরেছো কি? স্যার আবার একটু বলবেন? হ্যাঁ, আবার বলবো। হ্যাঁ, শিওর, অবশ্যই বলবো। সম্পদ, খরচ, উত্তোলন, এই তিনটা হিসাব সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। সম্পদ কখনো ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে না। খরচ কখনো ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে না। উত্তোলন কখনো ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে না। অলওয়েজ কি উদ্বৃত্ত প্রকাশ করবে? ডেবিট উদ্বৃত্ত। মানে এই নামগুলো অলওয়েজ ডেবিট ব্যালেন্স হিসেবে প্রকাশ পাবে। সম্পদ, খরচ, উত্তোলন। বিপরীত হচ্ছে আয়, দায়, মূলধন। এই তিনটা অলওয়েজ ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে। আয়, দায়, মূলধন, এই তিনটা সবসময় কোন উদ্বৃত্ত প্রকাশ করবে? ডেবিট উদ্বৃত্ত। আয়, দায়, মূলধন, ক্রেডিট উদ্বৃত্ত। ক্রেডিট। ক্রেডিট উদ্বৃত্ত। হ্যাঁ। ক্রেডিট। কোন তিনটা?
আয়, দায় আর হচ্ছে মূলধন। মূলধন, আয়, দায় আর হচ্ছে মূলধন, এই তিনটা অলওয়েজ ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করবে। ওকে ফাইন। তো সেটা যদি তুমি খেয়াল রাখতে পারো, তাহলে আমরা হিসাবের যখন প্রশ্ন আসবে, যখন তোমাকে হিসাব চিহ্নিত করতে বলবে, তখন তুমি যে কথাটা বলবা যে এরকম তোমার সামনে 10টা বা 5টা হিসাবের নাম দিয়ে দেওয়া হবে, তোমাকে বলা হবে যে এই হিসাবগুলো থেকে আধুনিক ও সনাতন পদ্ধতিতে স্যার শ্রেণী বিভাগ দেখাও। তো শ্রেণী বিভাগ দেখানোর সময় তুমি এখান থেকে বলবা কোনটা কোন ধরনের হিসাব। যেখানে তোমরা এই পর্যন্ত বলেছো যে যন্ত্রপাতি হিসাব পর্যন্ত সম্পদ হিসাব বলেছো, কারণ ক্রয় হিসাব এটা কোন ধরনের হিসাব? ক্রয় হিসাব স্যার এটা হচ্ছে ব্যয় হিসাব। এটা হচ্ছে ব্যয় হিসাব। ফাইন, ভেরি গুড। ক্রয় কাকে বলে তোমাদের লেনদেন পড়ার সময় আমি বলেছিলাম, ক্রয় ক্রয় কাকে বলা হয়? মানে যদি পণ্য কিনা হয়, এখানে আমি প্রশ্ন তোমাদের আবার বলি, যদি পণ্য কিনা হয় সেটাকে ক্রয় নামে লেখা হয়। কি নামে লেখা হয়? ক্রয় নামে লেখা পণ্য। হয়। কি কিনলে? পণ্য কিনলে। ক্রয় নামে। ক্রয় নামে কি কিনলে? পণ্য পণ্য কিনলে। কিনলে। পণ্য কিনলে। তাহলে আবার প্রশ্ন এসে গেল, পণ্য কাকে বলে? তোমাদের কি কথা মনে আছে পণ্য কাকে বলে? বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত বিক্রয়। হ্যাঁ সম্পদকে ভেরি গুড, পণ্য ভেরি বলে। গুড, ভেরি গুড। যেটা হ্যাঁ বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো কিছু ক্রয় করা হয়, এই কথা তোমাদের বলেছিলাম, তোমাদের মনে আছে, ধন্যবাদ। যদি কোনো কিছু বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করা হয় সেটা হচ্ছে পণ্য। আর পণ্য হইলে সেটা ক্রয় নামে লেখা হয়, পণ্য নামে লেখা হয় না, লেখা হয় ক্রয় হিসাব নামে। আর ক্রয় হচ্ছে ব্যয় হিসাব। ক্রয় হচ্ছে কোন হিসাব? ব্যয় হিসাব। ভেরি গুড। আর বিক্রয় হচ্ছে কোন হিসাব? আয় হিসাব। আয় হিসাব। আমরা এগুলো আধুনিকে বলতেছি, আধুনিক নিয়মে বলতেছি। জি ভাড়া স্যার। ভাড়া হিসাব এটা কোন হিসাব? ব্যয় স্যার এটা হচ্ছে একটা ব্যয় ব্যয় হিসাব। হিসাব। এই ক্ষেত্রে তোমাদের আমি একটু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে শোনো। ভাড়া দুইটি হতে পারে, ভাড়া আয় হতে পারে, ভাড়া ব্যয় হতে পারে। স্যার আমি যদি দেই সেটা হচ্ছে ব্যয় হবে, আর ব্যয়, আমি যদি পাই সেটা হচ্ছে আয় আয় হবে। হবে। ওকে ফাইন। তবে যদি শুধু ভাড়া হিসাব লেখা থাকে, তখন তোমাকে বুঝতে হবে আমি দিয়েছি, এটা আমার প্রদত্ত ভাড়া, এটা ব্যয়। ভাড়া যদি শুধু ভাড়া লেখা আছে না, আমি দিয়েছি এটা বলা নাই, আমি পেয়েছি এটা বলা নেই, প্রাপ্ত বলা নেই, প্রদত্ত বলা নেই। যদি শুধু ভাড়া হিসেবে লেখা থাকে, তখন তোমাকে বুঝতে হবে যে কারবার যিনি ব্যবসা করছেন, উনি যে দোকানে বা যে ঘরে ব্যবসা করেন সেটা তার নিজের ঘর নয়, ভাড়া ঘর। সুতরাং তিনি ভাড়া দিয়েছেন, এটা তার প্রদত্ত ভাড়া। কিছুই বলা না থাকলে এটা হবে প্রদত্ত ভাড়া। এটা হলো খরচ, ব্যয় হিসাব। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। আর যদি উল্লেখ করা থাকে যে প্রাপ্ত ভাড়া বা ভাড়া পেয়েছি, আয়, তখন আমরা বলবো আয় হিসাব। প্রাপ্ত ভাড়া হইলে হবে আয় হিসাব। এবার বলো, অফিস সরঞ্জাম হিসাব এটা কোন ধরনের হিসাব? অফিস সরঞ্জাম হিসাব এটা হচ্ছে সম্পদ হিসাব। কি হিসাব? অফিস সরঞ্জাম হচ্ছে সম্পদ হিসাব। সম্পদ হিসাব। অফিস সরঞ্জাম বিষয়টা জিনিসগুলো কি খেয়াল করে শোনো। যখন একটা কারবারের মধ্যে ধরো একটা কম্পিউটার কিনে, একটা সিন্দুক কিনে, টাকা গণনার জন্য একটা মেশিন কিনে, হ্যাঁ, এগুলাকে বলা হয় অফিস সরঞ্জাম। মানে যেগুলো অফিসে ব্যবহারের জন্য যেগুলা ক্রয় করা হয়, সাধারণত কম্পিউটার, একটা ল্যাপটপ, একটা বড় দেয়াল ঘড়ি, একটা সিন্দুক, একটা টাকা কাউন্ট করার একটা মেশিন, হ্যাঁ, এগুলোকে বলা হয় অফিস সরঞ্জাম। তো অফিস সরঞ্জাম হলো কারবারের জন্য একটা সম্পদ, স্থায়ী সম্পদ। প্রাপ্য হিসাব এটা কোন ধরনের হিসাব? আয় হিসাব। প্রাপ্য হিসাব। আচ্ছা, প্রাপ্য হিসাব জিনিসটা কি বলো তো দেখি? যে প্রাপ্য হিসাব যেটা আর কি আমি পেয়েছি। যেটা আমি পেয়েছি। হ্যাঁ, বাকিরা অন্যরা তোমরা কি কিছু বলবা? প্রাপ্য হিসাব মানে কি? কিছু বলবা না? আফসানা, আনিশা?
নো স্যার, বুঝতেছি না এটা কি হবে, একটু বলবেন। স্যার আবার হ্যাঁ অবশ্যই বলবো তো, না না বুঝে বলবো যে স্যার এটা আমি একটু বুঝতে পারিনি। প্রাপ্য শব্দটা শুনে খেয়াল করবা, প্রাপ্য এখানে দুই ধরনের শব্দ আছে, একটা প্রাপ্ত মানে পয়ের নিচে ত আছে প্রাপ্ত, আর একটা পয়ের মধ্যে জফলা, এটা হলো প্রাপ্য। প্রাপ্ত মানে যেটা আমি পেয়েছি, যেটা পেয়ে গেছি। আর প্রাপ্য যেটা এখনো পাই নাই, পরে পাবো, ভবিষ্যতে পাবো, এটা হলো প্রাপ্য। তাহলে ভবিষ্যতে পাইলে সেটাকে কি বলা হয় নিশ্চয় তোমাদের মনে আছে, আমি বলেছি ভবিষ্যতে যেখান থেকে পাওয়া যাবে সেটাকে কি বলা হয়? যার কাছ থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে সেটাকে বলা হয় সম্পদ। কি বলা হয়? সম্পদ। তার কাছ থেকে যে হিসাব থেকে বোঝা যায় যে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে সেটা হলো সম্পদ। তো প্রাপ্য বলতে বোঝায় এখনো পাই নাই, আমি পরে পাবো, ভবিষ্যতে পাবো, এটা হচ্ছে সম্পদ। আর প্রাপ্য হিসেবে মানে হচ্ছে দেনাদার। প্রাপ্য হিসেবে আরেক নাম হচ্ছে দেনাদার। আর দেনাদার মানে হচ্ছে যার কাছে আমি বাকিতে পণ্য বিক্রয় করেছি, বাকিতে পণ্য বিক্রি করেছি, মানে টাকা এখনো আমাকে দেয় নাই, আমাকে টাকাটা পরে দিবে, এটা হলো প্রাপ্য। তাহলে প্রাপ্য হিসাব মানে হচ্ছে দেনাদার, আর দেনাদার মানে হচ্ছে সম্পদ। আমার কথা বুঝছো না বুঝো নাই? স্যার বুঝেছি। ভেরি গুড। আর প্রাপ্ত যেটা নিচে ত আছে, প্রাপ্ত মানে আয়, যেটা পেয়ে গেছি, পেয়ে গেছি এটা হচ্ছে আয়। ঠিক আছে? তাহলে প্রাপ্ত জি আর স্যার, প্রাপ্ত আর প্রাপ্যর মধ্যে একটু কনফিউশন হয়ে গেছে, এখন হ্যাঁ, ঠিক আছে। এখন ক্লিয়ার হয়েছো? জি স্যার। ওকে ফাইন। প্রদেয় হিসাব, প্রদেয় মানে যেটা দিতে হবে এটা দায়। প্রদেয় হিসাব মানে জি হচ্ছে কি? স্যার। দায়। দায়। বন্দুকি ঋণ 10%, বন্দুকি, আমি 10% শব্দটা এখানে ব্যবহার করেছি। এটা 10 হতে পারে, 8 হতে পারে, 12 হতে পারে, 15 হতে পারে, 5 হতে পারে, যে কোনো পার্সেন্ট হতে পারে। মানে বন্দুকি ঋণ মানে কি? বুঝতে পারছো না এই তো? নো স্যার। বন্দুকি ঋণ মানে হচ্ছে প্রথম না হচ্ছে দায়, এটা ঋণ মানে হচ্ছে তুমি যদি কোনো প্রতিষ্ঠান থেকে, ব্যাংক থেকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে তোমার একটা সম্পদ, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার গহনা, তোমার জমি, এটা যদি বন্ধক রেখে, বন্ধক রেখে যদি ঋণ নেও, তুমি ঋণ নিলা, এটা হচ্ছে বন্ধকি ঋণ। মানে আমার কোনো একটা সম্পদ ওই প্রতিষ্ঠানের কাছে বন্ধক রেখে তার কাছ থেকে ঋণ নিয়েছি, তো আমাকে এই ঋণের টাকা কি করতে হবে? পরিশোধ করতে হবে, ফেরত দিতে হবে। এই জন্য বন্ধকি ঋণটা হচ্ছে দায়। এটাকে মর্টগেজ লোন বলা হয়। মর্টগেজ লোন মানে কোনো সম্পদ বন্ধক রেখে লোন নেওয়া, ঋণ নেওয়া। কথা বুঝছো না বোঝো নাই? স্যার বুঝেছি। ফাইন। 8% লগ্নি। লগ্নি মানে হচ্ছে বিনিয়োগ। লগ্নি মানে হচ্ছে কি? বিনিয়োগ। বিনিয়োগ। আর বিনিয়োগ হচ্ছে সম্পদ। লগ্নির আরেক নাম জি হচ্ছে স্যার। বিনিয়োগ। আর 8% মানে হচ্ছে এই বিনিয়োগ থেকে সুদ পাওয়া যাবে 8%। ইজারা সম্পদ এখানে বলাই আছে সম্পদ, এখানে আর কোনো সন্দেহের অবকাশ নাই, এখানে বলেই দেওয়া আছে সম্পদ। সুনাম এটাও সম্পদ, সম্পদ হিসাব। ট্রেডমার্ক বাণিজ্যিক চিহ্ন, এটা গত ক্লাসে আমি তোমাদের দেখেছিলাম। ট্রেডমার্ক এটা কারবারের জন্য একটা সম্পদ, এবং এটা তোমাদের আমি একটা চিত্রকে দেখাইছিলাম যে ট্রেডমার্ক কিভাবে সম্পদ হয়। মানে বাণিজ্যিক চিহ্ন, চিহ্ন দেখে বোঝা যায় এটা একটা এই কোম্পানির জিনিস। যেমন আমি তোমাদেরকে এইভাবে একটা চিত্র এঁকেছিলাম, তোমরা বলেছিলে কিসের প্রতীক? এই প্রতীকটা কিসের বলো তো? আমি যে ফুল রেখেছি। স্যার এটা হচ্ছে ওই যে গ্রামীণ ফোনের। গ্রামীণ ফোন। আমি কিন্তু এখানে গ্রামীণ ফোন লিখি নাই, তুমি জি কিন্তু স্যার, ফুল এটা হচ্ছে লোগো দেখে বুঝছি। লোগো দেখে বুঝে গেছো। এই লোগোটা হচ্ছে ট্রেডমার্ক, এটা ওই প্রতিষ্ঠানের অ্যাসেট, একটা সম্পদ। ঠিক আছে? জি স্যার। পেটেন্ট সম্পদ। প্রারম্ভিক মজুত পণ্য এটা হচ্ছে ব্যয়, প্রত্যক্ষ ব্যয় বলা হয় এটাকে, ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য এটা ব্যয়। মণিহারি এটা খরচ। মূলধন এটা তো মালিকের সাথে তোমরা জানো। উপভাড়া, উপভাড়া মানে কি জানো? উপভাড়া
তো উপভাড়া বলতে আগে আগে দিয়ে দেওয়া এরকম কিছু? না, আগে দিলে অগ্রিম ভাড়া। আগে দেওয়া মানে ও, হচ্ছে কি, অগ্রিম ভাড়া। উপভাড়া তাহলে মানে হচ্ছে, উপভাড়া কি? উপভাড়া মানে হচ্ছে তোমার কাছ থেকে মনে করো আমি 3 রুমের তোমার একটা বাড়ি আছে, যেখানে 3 রুমের ফ্ল্যাট আছে তোমার। তো আমি তোমার 3 রুমের ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি, ভাড়া নিয়েছি ব্যবসা করার জন্য। তো তোমার যে নিচতলায় 3 রুমের একটা ফ্ল্যাট আমি ভাড়া নিয়েছি ব্যবসা করব, তো আমার 2 রুম হলেই হয়, 2 রুমে আমি ব্যবসা করলে পারি। আরেকটা রুম আমার বেশি আছে। তো আমি যখন তোমার কাছ থেকে ভাড়া নিয়া ওই একটা রুম যদি আমি আরেকজনকে ভাড়া দিয়ে দেই, সেটাকে বলা হয় উপভাড়া। মানে তোমরা পুরান ঢাকায় এই শব্দটা ভালো পরিচিত, সাবলেট। সাবলেট নাম শুনেছো? সাবলেট, জি স্যার, শুনেছি। সাবলেটের বাংলা হচ্ছে উপভাড়া। সাবলেটের বাংলা কি? উপভাড়া। অর্থাৎ আমি ভাড়া নিয়ে এক অংশের মধ্যে আমি থাকি, আর আরেকটা অংশ আরেকজনকে ভাড়া দিয়ে দিয়েছি, ও, জি স্যার, এবার বুঝছি। এটাকে বলা হয় উপভাড়া। ওকে। তো উপভাড়া দিয়ে টাকা পাওয়া যায়, এটা আয়। এটা হচ্ছে জি কি? স্যার। আয়। শিক্ষানবিশ সালামি, এটাও কোম্পানির আয়, এটা আয় হিসাব। শিক্ষানবিশ ভাতা, এটা হচ্ছে ব্যয়। সালামিটা আয়, ভাতাটা হচ্ছে ব্যয়। জিনিসগুলো কি তোমাদেরকে আমি আবার ব্যাখ্যা করে শিখাবো। শেয়ার হস্তান্তর ফি, এটা আয় হিসাব। বিজ্ঞাপন, এটা ব্যয় হিসাব। অবচয়, এটাও ব্যয় হিসাব। খুচরা যন্ত্রাংশ, এটা সম্পদ হিসাব। প্রাপ্ত কমিশন, বলো তো এটা কি হবে? প্রাপ্ত কমিশন, স্যার, প্রাপ্ত কমিশন মানে আমি পেয়েছি, তার মানে এটা হচ্ছে একটা আয়। আয় হিসাব। এই তো ফাইন। প্রাপ্ত মানে আমি পেয়ে গেছি, এটা আয় হিসাব। মজুরি, এটা ব্যয়। হ্যাঁ। আমদানি শুল্ক, এটা ব্যয় হিসাব। আন্ত পরিবহন, এটা ব্যয় হিসাব, মানে ক্রয় পরিবহন। বিমা খরচ, এটাও ব্যয় হিসাব। কুরিন মানে অনাদায়ী দেনা, এটা ব্যয় হিসাব। উপযোগ খরচ, লেখাই আছে খরচ মানে ব্যয়। প্রদত্ত বার্তা, বলো তো এটা কি হবে? স্যার, এটা প্রদত্ত বার্তা। হ্যাঁ, স্যার, বার্তা স্যার মানে এটা কি কি ব্যয়। হবে? ব্যয়। ভেরি গুড। ব্যয় প্রদত্ত মানে কি? দিয়েছি। প্রদত্ত মানে কি? দিয়েছি। দিয়েছে। মানে এটা বার্তা, এটা খরচ। প্রদেয় হিসাব, এটা হলো দায় হিসাব, মানে দিতে হবে। মেরামত হিসাব খরচ, বেতন খরচ। বিক্রয় হলো আয়, বিক্রয় পরিবহন মানে ব্যয় আর কি। বিক্রয় পরিবহন ব্যয়। অফিস খরচ, একাধিক খরচ বলেই আছে। রপ্তানি শুল্ক, এটাও ব্যয় হিসাব। জাহাজ ভাড়া ব্যয় হিসাব। ডক চার্জ ব্যয় হিসাব। স্যার, ডক স্যার ডক চার্জ চার্জ কি? ডক চার্জ কি? হ্যাঁ, খেয়াল করে শোনো, ডক চার্জ। তোমরা কেউ কমলাপুর স্টেশন গেছো কি কখনো কেউ? নো স্যার। নো কমলাপুর, স্যার। কমলাপুর রেলওয়ে স্টেশন যাও নাই? আচ্ছা, তাহলে তোমাদেরকে কি বলা যেতে পারে? আহ, সাধারণত তোমরা, আমি বলি, তোমাদের পুরান ঢাকায় দেখবা, চানখারপুল এলাকায় দেখবা, চানখারপুল এলাকায় দেখবা বড় বড় এই যে কভার্ড ভ্যান আছে না, ট্রাকের মতো, ঘরের মতো করে, যে ট্রাক গাড়িগুলো, ট্রাক জি ঘরের মতো স্যার। দেখা যায়, টিনের ঘরের জি মতো, স্যার, জি স্যার। এগুলোকে ওয়াগন বলা হয়। হ্যাঁ, বা কভার্ড ভ্যান বলা হয়, কভার্ড ভ্যান। এগুলো কি আনে? এগুলো দিয়ে কি আনে? এগুলো দিয়ে বলতো? পণ্য বা মালামাল এগুলো মালামাল নেই। আনে, পণ্য বা মালামাল আনে। সাধারণত, সাধারণত এই কভার্ড ভ্যান গুলো দিয়ে বিদেশ থেকে মাল আমদানি করা হয়। প্রত্যেক আমদানি করা হয় বিদেশ থেকে। বিদেশ থেকে। দেশ থেকেও কেনা যেতে পারে। সাধারণত বিদেশ থেকে এই কভার্ড ভ্যান ভরে ভরে মাল আনা হয়। তো বিদেশ থেকে যখন মালগুলা আনে জাহাজে করে, জাহাজে করে বা ট্রেনে করে, তো জাহাজে মালগুলা আনার পরে, জাহাজ থেকে মালগুলা নামানোর পরে একটা জায়গা আছে, বিশাল জায়গা, বাউন্ডারি করা, সেখানে এই মালগুলা রাখা হয়। তো মালগুলা রাখা হইলে পরে যিনি মালটা কিনে আনলেন, ইনি যে জাহাজের, যেখানে জাহাজ ভিড়ায় সেটাকে কি বলে? বন্দর। নাম শোনো নাই? নৌ বন্দর বলে, শোনো নাই? জি স্যার। বন্দর বলা হয়। বা রেলওয়ে স্টেশনে বিশাল জায়গা থাকে,
এই মালগুলো এই কভার্ড ভ্যানগুলো যখন আসে, এই ওয়াগনগুলো বা এই বড় জাহাজ, এই কার্গোগুলো, এই ট্রাকগুলো, এই মালগুলো জাহাজ থেকে নামাইয়া ওই জায়গাটা রাখা হয়। তো যিনি এই মালের মালিক, তিনি বন্দর কর্তৃপক্ষকে গিয়া বলতে হয় যে আমি যে মাল এনেছি, আমার এই মাল আনার কথা ছিল, আমি এটা এনেছি। তখন বন্দর কর্তৃপক্ষকে এই মালের যে ভ্যাট ট্যাক্স যেটা লাগে এটা দিয়ে তোর মালগুলো সে ওখান থেকে খালাস করে নিয়ে আসে বন্দর থেকে। তো বন্দর থেকে মালগুলো খালাস করে যখন আনে মালের মালিক, মাল জাহাজে আসার পরে মালিকের হাতে পৌঁছানোর পর্যন্ত মাঝখানে কয়েকদিন সময় লেগে যায়। এই কয়েকদিন সময় যে লেগে গেল, এই মালগুলো থাকবে কোথায়? ওই বন্দরের মধ্যে যে জায়গাটায় থাকে, ওই জায়গাটার নাম হচ্ছে ডক। জায়গাটার নাম কি? ডক চার্জ। ডক। ওই যে মালগুলো থাকলো 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, যে মালগুলো এখানে পড়ে থাকলো, বন্দর কর্তৃপক্ষ যেখানে রাখলো যত্ন করে পাহারা দিয়ে, যে চার্জটা নিল, ওই চার্জের নাম হচ্ছে ডক চার্জ। আমার কথা বুঝছো না বুঝো নি? হ্যাঁ বুঝেছি। বুঝেছি স্যার। এটাও কারবারের জন্য একটা খরচ, এটাও কারবারের জন্য একটা কি খরচ। মানে ব্যয় হিসাব। তাহলে এখান থেকে এই যে হিসাবের নামগুলো বলেছি, তোমরা এই নামগুলো একটু ভালো করে বাসায় পড়বা। এইভাবে আমি যেভাবে লিখেছি, এখানে একটা স্লাইড তোমাদের করে দিয়েছি, তোমরাও সবগুলো নামের জন্য এইভাবে একটা স্লাইড বানাইবা। স্লাইড মানে খাতায় লিখবা, খাতায় লিখে পড়বা, পড়লে তোমাদের কাজে লাগবে। কেমন? পারবা না করতে? জি স্যার পারবো। ওকে ফাইন। স্যার পারবো। বলো, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। নো স্যার। তো প্রশ্ন যদি না থাকে তাহলে আজকের কথা আমরা এখানে শেষ করি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দোয়া সালাম করবেন। ওয়া রাহমাতুল্লাহ।